গুড মর্নিং। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের এখনকার টিউটোরিয়াল হচ্ছে আমাদের ডকুমেন্টস ডাটা এবং স্যাম্পল কন্ট্রোলের পরবর্তী টিউটোরিয়াল পার্ট 2। এখানে আমরা আলোচনা করব টোটাল আমাদের ফ্যাক্টরির মধ্যে যে ডকুমেন্টসের মাস্টার লিস্ট কি হতে পারে, কোন ডকুমেন্টস আপনি কতদিন রিটেনশন করবেন এবং কিভাবে ডিসপোজিশন করবেন, সেই ব্যাপারে আমাদের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক আমাদের আজকের বাকি টিউটোরিয়ালটা। শুরুতে আমরা জেনে নেব কিভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলো ক্লোজিং করবেন, স্টোরিং করবেন, ডিসপোজেবল করবেন এবং রিটেনশন পিরিয়ড কি হবে। যখন কোনো আপনার শিপমেন্টের কোনো স্টাইল কমপ্লিট হবে তখন সমস্ত ডকুমেন্টসগুলো যেমন এসআইভি ফাইল, পিবিভি এবং এসওভি ফাইল সমস্ত ডকুমেন্টস এবং স্যাম্পলগুলো কালেক্ট করবেন এবং ওই স্টাইল ফাইলটা ক্লোজ করবেন। ওই স্টাইল ফাইলের উপরে আপনি অবসলিট হিসেবে ডিক্লেয়ার করে আপনি ক্লোজ করে ডকুমেন্টস কন্ট্রোল রুমে রাখবেন। যখনই আপনার কোনো একটা ডকুমেন্টস আপনি অবসলিট স্ট্যাম্প করার পরে আপনি আপনার ডকুমেন্টস কন্ট্রোল রুমে ঢুকাবেন বা রাখবেন, কোনো অবস্থাতে ওই ফাইলটা আর ওপেন করা যাবে না, শুধুমাত্র একমাত্র ম্যানেজিং ডিরেক্টরের পারমিশন ছাড়া। শুধুমাত্র ম্যানেজিং ডিরেক্টরের পারমিশন নিয়েই আপনি ওই ডকুমেন্টসটা ওপেন করতে পারবেন। সমস্ত প্রোডাকশন ডকুমেন্টস স্যাম্পলস আপনি একসাথে গ্যাদার করবেন এবং ডকুমেন্টস কন্ট্রোল রুমের মধ্যে আপনি কিপ করবেন। ওই ডকুমেন্টসগুলো আপনি একটা মাস্টার লিস্ট করবেন, যেটা আপনার ডকুমেন্টস কন্ট্রোল রুমের মধ্যে যে রেসপন্সিবল ডকুমেন্টস কন্ট্রোলার উনি মেনটেন করবেন এবং ওই চেকলিস্ট অনুযায়ী কোন ডকুমেন্টস আপনি কতদিন রাখতে পারবেন সেই অনুযায়ী আপনি চেকলিস্টের মধ্যে উনি রিটেনশন পিরিয়ডটা মেনশন করবেন এবং সমস্ত ডকুমেন্টসের স্টাইল, প্রোডাকশন স্টার্ট ডেট, লাস্ট শিপমেন্ট ডেট, ডকুমেন্টস রিটেনশন পিরিয়ড, ডিসপোজাল ডেট ফর ডকুমেন্টস, টোটাল ইনফরমেশনটা ওই চেকলিস্টের মধ্যে উনি এন্ট্রি করে উনি ফাইল করে রাখবেন। যে এখানে আপনার ডকুমেন্টস যখন ফাইল করবেন তখন কি ইনফরমেশন রাখতে হবে বা চেকলিস্ট যেটা উনি কি ডকুমেন্টস মেনটেন করবেন সেটার মধ্যে ওই ফাইলের মধ্যে উনি স্টাইল নাম্বার, যে ফাইলটা আপনি উনি কিপ করলেন সেই ডকুমেন্টসের স্টাইল নাম্বার, প্রোডাকশন স্টার্ট ডেট, লাস্ট শিপমেন্ট ডেট, ডকুমেন্টস রিটেনশন পিরিয়ড কখন বা কতদিন এবং ডিসপোজাল ডেট, সেই রিটেনশন পিরিয়ড অনুযায়ী ডিসপোজাল কখন হবে, সমস্ত ইনফরমেশনটা ওই চেকলিস্ট উনি এন্ট্রি করবেন, লিখে ওই ডকুমেন্টসটা ফাইল করে রাখবেন। আপনার সমস্ত ডকুমেন্টসের নির্দিষ্ট রিটেনশন পিরিয়ড শেষ হওয়ার পরে আপনার কোম্পানির রুলস অনুযায়ী, বাংলাদেশের লেবার ল অনুযায়ী বা ডিসপোজাল ল অনুযায়ী আপনার ওই ডকুমেন্টসগুলো ডিসপোজ করতে হবে। যদি হার্ড কপি থাকে সেই হার্ড কপিস গুলো আপনাকে সিক্রেট করতে হবে এবং রিটেন অনুযায়ী আপনাকে রিটেনশন পিরিয়ড অনুযায়ী রিটেন করার পরে আপনার ডকুমেন্টসগুলা আপনার শিডিউলটা শেষ হওয়ার পরে সেটা আপনাকে ডিস্ট্রয় করতে হবে। যদি কোনো ডিজিটাল কপি থাকে সেই ডিজিটাল কপি ডিস্ট্রয় করবেন এবং ফরম্যাট করবেন। ফরম্যাটিং করে সমস্ত ডাটাটা এন্ট্রি করে সমস্ত হার্ড ড্রাইভ, স্টোরেজ মিডিয়াগুলোতে আপনি আপনার ডাটাটা কনভার্ট করে আপনি ডিজিটাল কপিগুলো ডিস্ট্রয় করবেন। কোনো অবস্থাতেই ডিজিটাল কপি ডিস্ট্রয় করার সময় ওনার কপিটা হার্ড ড্রাইভ বা স্টোরেজ মিডিয়াতে না রেখে কখনো আপনি ডিস্ট্রয় করবেন না। স্টোর মিডিয়া সাচ এস সিডিস, ডিভিডিস এক্সেট্রা এটা আপনি ডিস্ট্রয় করবেন এবং সেটা অনুযায়ী আপনাকে কি করতে হবে, প্রপার রেকর্ড ডকুমেন্টসটা রাখতে হবে যে আপনার এই ডকুমেন্টসটা আপনি এতদিন রিটেনশন করেছিলেন এবং রিটেনশন পিরিয়ড শেষ হওয়ার পরে আপনার এটা কি হচ্ছে আপনি ডিসপোজ করেছেন। কিন্তু সমস্ত আপনার ডিজিটাল কপিগুলোর আপনি একটা কপি হার্ড ড্রাইভ, স্টোরেজ মিডিয়া এগুলো আপনি থার্ড পার্টি একটা কপিতে আপনি কপি করে রাখবেন, যাতে কোনো অবস্থাতে যদি আপনার ফিউচার দরকার হয় কোনো ইনফরমেশন আপনি সাথে সাথে ওই ইনফরমেশনটা আপনি ডিজিটাল মিডিয়ার ওই ইনফরমেশন আপনি সাথে সাথে প্রোভাইড করতে পারেন এবং ডকুমেন্টস কন্ট্রোল রুমে আপনি ওটা আপনি মেনটেন করে টোটাল চেকলিস্ট মেনটেন করে আপনি ওখানে কিপ করবেন। আপনার আমরা কি করি একটা কোনো ডিজাস্টার এরিয়াতে একটা ডেজিগনেট করি যেখানে ডকুমেন্টসটা রাখবেন এবং কোনো অবস্থাতে আপনার যদি কোনো ডকুমেন্টস আপনি পেপার মিলে সোল্ড করেন সেটা রিসাইক্লিং পারপাস, সেই পেপার মিলের সাথে আপনাকে থার্ড পার্টি একটা এগ্রিমেন্ট থাকতে হবে। যদি বার্ন করেন সেই বার্ন আপনার বাংলাদেশের বা ওই দেশের লোকাল যে লটা থাকবে ডিসপোজেবল বা বার্নের যে লটা থাকবে সেটা মেনটেন করে আপনি বার্ন করতে পারবেন এবং সমস্ত ডকুমেন্টস ডিসপোজের সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে কি ডিজিটাল ইমেজ দিয়ে রাখতে হবে। কোনো অবস্থাতে আপনি ইমেজ ছাড়া বা এভিডেন্স ছাড়া কোনো অবস্থাতে ডিসপোজ করতে পারবেন না। আপনাকে এখানে আবার বলছি, যদি আপনি পেপার মিলে সোল্ড করেন সেই পেপার মিলের সাথে আপনাকে একটা এগ্রিমেন্ট থাকতে হবে
আর যদি আপনি বার্ন করেন আপনাকে বাংলাদেশের ন্যাচারাল বা এনভায়রনমেন্টাল ল অনুযায়ী আপনি বার্ন করতে পারবেন এবং আপনাকে ডিজিটাল ইমেজ নিয়ে রাখতে হবে টোটাল কয় তারিখ আপনি ডিসপোজ করেছেন সমস্ত ইনফরমেশন দিয়ে। তারপর হচ্ছে আপনার সমস্ত designated area shall be pointed to store to store document that shall be disposed or destroyed eventually। আপনাকে স্টোরের মধ্যে ডকুমেন্টগুলো যাবে স্টোরে এবং ওখান থেকে আপনি রিটেনশন রেট অনুযায়ী রেসপেক্টিভলি যেটার পরে যেটা শেষ হবে সেই অনুযায়ী আপনি eventually আপনি destroy করবেন। Paper documents may be sold to local paper mills or its representatives for recycling purpose maintaining local and environmental law। যেটা বলছিলাম সেটা আপনি যদি সোল্ড করেন পেপার মিলে ওইটার সাথে এগ্রিমেন্ট থাকতে হবে, বার্ন করলে আপনার লোকাল ল অনুযায়ী আপনার এনভায়রনমেন্টাল পলিসি মেনটেন করে আপনাকে বার্ন করতে হবে এবং অবশ্যই আপনাকে ডিজিটাল ইমেজ নিয়ে রেকর্ডের জন্য রেখে দিতে হবে টোটাল রিটেনশন কোন ডকুমেন্টস কতদিন রিটেনশন রাখার পরে কত তারিখ আপনি ডিসপোজ করেছিলেন প্রপার ইনফরমেশনটা থাকতে হবে এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের ফ্যাক্টরির মধ্যে একটা ডকুমেন্ট ডিস্ট্রাকশন ফর্ম নামে একটা ফর্ম থাকতে হবে। যদি কারো এই ডকুমেন্ট ডিস্ট্রাকশন ফর্মের দরকার হয় সেটা আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে ডকুমেন্টস ডিস্ট্রাকশন ফর্মটা আপনাকে প্রোভাইড করব। সেই ডকুমেন্ট ডিস্ট্রাকশন ফর্ম মাধ্যমে আপনার ডকুমেন্টসটা ডিসপোজ করতে হবে। এখন এই জায়গায় একটু পলিসিটা একটু আপনাকে মডিফাই করতে পারেন, সেটা হচ্ছে এখানে ডকুমেন্টসটা কোথায় যাচ্ছে, সেন্ট্রাল ডকুমেন্টস কন্ট্রোল রুমে যাচ্ছে, কিন্তু সেন্ট্রাল ডকুমেন্টস কন্ট্রোল থেকে সরাসরি কিন্তু ডিসপোজ করতে পারবেন না। ওই ডকুমেন্টস সেন্ট্রাল ডকুমেন্টস কন্ট্রোল রুম থেকে আপনাকে সেন্ট্রাল স্টোরে আপনাকে ডকুমেন্টস ডিস্ট্রাকশন ফর্মের মাধ্যমে জমা দিতে হবে এবং স্টোর ডিপার্টমেন্টে শুধুমাত্র আপনাকে এই ডিসপোজিশনটা করতে পারবেন। বুঝছেন আশা করি। Any document being disposed must be updated and listed in the document destruction form। আমরা সমস্ত ইনফরমেশনটা যেটা ডিসপোজ করেছেন সেটা আপনাকে ডকুমেন্ট ডিস্ট্রাকশন ফর্মের মধ্যে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে এবং সেটা আপনার ডকুমেন্টস কন্ট্রোল রুমে ওই ফাইলের এগেনস্ট আপনাকে সংরক্ষণ করতে হবে যে ওই স্টাইলের কোন ফাইলটা আপনি কয় তারিখ ডকুমেন্টস ডিস্ট্রাকশন ফর্মের মাধ্যমে আপনি ডকুমেন্ট স্টোরে শিফট করেছে, আপনি স্টোর কয় তারিখ ডিসপোজ করেছে টোটাল ওই স্টাইল এগেনস্ট আপনাকে ডকুমেন্টসটা মেনটেন করতে হবে। তারপর the manager technical compliance and audit is authorized to conduct the destruction of any document and may seek the existence of inventory and store personnel besides his বা her own team of the task। তার মানে আপনার যে আপনার টেকনিক্যাল ম্যানেজারের কমপ্লায়েন্স বা কিউএমএস অডিটর যিনি থাকবেন উনি কিছুদিন পর পর অথবা ওনার শিডিউল অনুযায়ী পিরিয়ডিক পিরিয়ড পর পর উনি কি করবেন, ভ্যালিডেট করবেন টোটাল ডকুমেন্টস কন্ট্রোল রুমের সাথে স্টোরের সাথে ডিসপোজিশনের রেকর্ডের সাথে তিনটা ডকুমেন্টসের সাথে উনি ক্রস ভেরিফাই করবেন যাতে টোটাল আপনার রিটেনশন কোনো অবসোলেট ডকুমেন্টস ফ্লোরে নাই, অবসোলেট ডকুমেন্টসের সব ডকুমেন্টস কন্ট্রোল রুমে আছে এবং একটা স্টাইলের এগেনস্টে আপনার যেটা রিটেনশন পিরিয়ড শেষ হলো সেই রিটেনশন পিরিয়ড শেষ হওয়ার পরে ওই ডকুমেন্টসটা স্টোরে জমা পড়েছে কিনা এবং ডকুমেন্টস নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে থেকে ওটা আপনাকে ডিসপোজ করেছে কিনা এবং লোকাল লটা মেনটেন করেছে কিনা অথবা যদি রিসাইক্লিংয়ের জন্য কোনো পার্টিকে দিয়ে থাকেন সেই পার্টির সাথে ওনার এগ্রিমেন্ট আছে কিনা সেটা ক্রস ভেরিফাই করবেন কে, টেকনিক্যাল কমপ্লায়েন্স অ্যান্ড অডিট টিম অথবা কিউএমএস অডিট টিম। এখন আমাদের যে ডকুমেন্টসটা আমরা এখানে মেনটেন করি সেটা হচ্ছে ডকুমেন্টস ডিস্ট্রাকশন ফর্ম। যদি কারো কোনো ডকুমেন্টস ডিস্ট্রাকশন ফর্মের দরকার হয় অবশ্যই আমাদের সাথে কমেন্টস করবেন। এখন আমরা এই ডকুমেন্টসগুলো কিভাবে অ্যাক্সেস করব, সে অ্যাক্সেসের জন্য আমরা যদিও আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা এটা আলোচনা করেছি তবু আমরা একটা শর্টলি আলোচনা করবো, সেটা হচ্ছে কারেন্ট অ্যান্ড আপডেট ভার্সন অফ অল ডকুমেন্ট মাস্ট বি রেডিলি অ্যাভেলেবল অ্যাট দ্য ডকুমেন্টস কন্ট্রোল রুম ইন কাস্টোডি অফ দ্য ম্যানেজার টেকনিক্যাল কমপ্লায়েন্স অ্যান্ড অডিট। তার মানে হচ্ছে কারেন্ট এবং আপডেট যতগুলো ভার্সনে আপনার ডকুমেন্টসটা আপডেট হবে বা আপডেট ভার্সন যতগুলো ডকুমেন্টস থাকবে সবগুলো আপনার রেডিলি অ্যাক্সেসিবলের জন্য আপনার ডকুমেন্টস কন্ট্রোল রুমে থাকবে এবং ডকুমেন্টস কন্ট্রোলার যিনি থাকবেন উনি কি করবেন, আপনার সেকশন ওয়াইজ যে অথরাইজ পারসন থাকবে ডকুমেন্টস কন্ট্রোলের জন্য আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একজন হচ্ছে চিফ ডকুমেন্টস কন্ট্রোলার, একটা হচ্ছে সেকশন ওয়াইজ ডকুমেন্ট কন্ট্রোলার। যে চিফ ডকুমেন্টস কন্ট্রোলার থাকবেন তার মানে ওই ফ্যাক্টরি কিউএমএস অডিটর বা টেকনিক্যাল কমপ্লায়েন্স অডিট টিম থাকবেন, ওনারা কি করবেন সেকশন ওয়াইজ ডকুমেন্টস কন্ট্রোল রেসপন্সিবল যারা থাকবেন বা ডকুমেন্টস কন্ট্রোলার যারা থাকবেন তাদেরকে ওই আপডেট ভার্সন বা রিভাইজ ডকুমেন্টসগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস অবশ্যই প্রিন্টেড হতে হবে, ইমপ্লিমেন্টেড হতে হবে, ডিস্ট্রিবিউটেড হতে হবে এবং রিটেন থাকতে হবে অ্যাকর্ডিং টু দ্য মাস্টার লিস্ট অফ ডকুমেন্টস।
আপনাদেরকে যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে আমাদের ডকুমেন্টস একটা মাস্টার লিস্ট থাকতে হবে। সেই মাস্টার লিস্টের বাইরে কিন্তু কোনো ডকুমেন্টস আপনার ফ্যাক্টরিতে ইউজ করতে পারবেন না। যদি কোনো ডকুমেন্টস রিভিশন করেন, মডিফিকেশন করেন, সেই ডকুমেন্টসটা অবশ্যই মাস্টার লিস্টের মধ্যে এন্ট্রি করেই আপনি ফ্লোরের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন। এই ডকুমেন্টসটা আপনাকে কি থাকতে হবে? ১ম এ হচ্ছে ইমপ্লিমেন্টেড, কন্ট্রোলড এবং এক্সিকিউটেড। এই ৩ টা ওয়ার্ড আপনাকে কিন্তু অবশ্যই মেইনটেইন করতে হবে। একটা হচ্ছে ইমপ্লিমেন্টেড, একটা হচ্ছে কন্ট্রোলড, একটা হচ্ছে এক্সিকিউটেড। তারপর হচ্ছে দ্য ম্যানেজার টেকনিক্যাল কমপ্লেক্স এন্ড অডিট টিম অবশ্যই এনশিওর করবেন কি মাস্টার লিস্টের বাইরে কোনো ডকুমেন্টস ফ্যাক্টরির মধ্যে ইউজ হচ্ছে না এবং যে সমস্ত ডকুমেন্টস আপডেট বা রিভিশন বা মডিফিকেশন কৃত যে সমস্ত ডকুমেন্ট ফ্যাক্টরিতে প্রোভাইড করা হচ্ছে বা ইউজ করা হচ্ছে সেগুলো কারেন্ট ভার্সনের এবং আপ টু ডেট মাস্টার লিস্টে এন্ট্রি করা আছে। ঠিক আছে? Of a copy of any unused, old, and modified document shall be kept in documents control room for record, but clearly marked and stamped as obsolete documents. যত ধরনের বাতিলকৃত ডকুমেন্টস আপনার ফ্লোরের মধ্যে পাবেন সবগুলো ডকুমেন্টস আপনাকে রিকল করতে হবে, টেক আপ করতে হবে, নিয়ে এসে ডকুমেন্টস কন্ট্রোল রুমে ঢুকিয়ে আপনাকে অবসলিউট করে স্ট্যাম্প করে আপনাকে ফাইল করে রাখতে হবে। কোনো অবস্থাতে যখনই আপনি একটা নতুন বা রিভাইজড ডকুমেন্টস ফ্লোরের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, ওই ডকুমেন্টসের পূর্ববর্তী কোনো ওল্ড ভার্সনের কোনো ডকুমেন্ট যেন ফ্লোরের মধ্যে না থাকে সেই ব্যাপারে আপনাকে মেক সিউর হতে হবে এবং পূর্ববর্তী ভার্সনের ওই ডকুমেন্টসটা আপনাকে অবসলিউট ডিক্লেয়ার করে সেন্ট্রাল ডকুমেন্টস কন্ট্রোল রুমে আপনাকে কিপ করতে হবে। এখানে যে জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখনই কোনো ডকুমেন্টস রিভাইজ হয়ে যাবে বা নতুন আপ টু ডেট হয়ে যাবে তখন ওই ভার্সনের পূর্ববর্তী যতগুলো ভার্সনের ডকুমেন্টস আসবে সেই ডকুমেন্টসগুলো যেন কোনো অবস্থাতেই ফ্লোরে না থাকে, যত্রতত্র না থাকে সেই ব্যাপারে আপনাকে মেক সিওর করতে হবে। সমস্ত পুরাতন ভার্সনকৃত ডকুমেন্টসগুলো অবসোলিউট সিল করে ডকুমেন্টস কন্ট্রোল রুমে থাকতে হবে। সেই ব্যাপারে আপনাদের সবারই সহযোগিতা কামনা করবেন যাতে কোনো অবস্থাতেই অবসোলিউট ডকুমেন্ট যেন কোনো অবস্থাতেই আপনার ফ্লোরে না থাকে। এখন আমরা আলোচনা করব টোটাল মাস্টার লিস্ট। আমাদের যে ডকুমেন্টসের মাস্টার লিস্টের কথা আমরা বলছিলাম, কোন সেকশনে কি ধরনের মাস্টার লিস্ট আমরা ফলো করব সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আপনাদেরকে ১ম এ আমরা বলছিলাম ডকুমেন্টস কোডিং এর ব্যাপারে আমাদের পূর্ববর্তী যে টিউটোরিয়াল আছে সেখানে আমরা ডকুমেন্ট কোডিং এর কথা বলছিলাম। ১ম এ বলছিলাম আপনাদেরকে ফ্যাক্টরি নেম, তারপর হচ্ছে সেকশন নেম, তারপর হচ্ছে ডকুমেন্টস টাইপ, তারপর হচ্ছে ডকুমেন্ট সিরিয়াল নাম্বার। এই যে কোডটা আছে সেই কোডটা আশা করি আপনারা এখন বুঝছেন। ১ম এ হচ্ছে ফ্যাক্টরি নেম, তারপর হচ্ছে ডকুমেন্টস যে আমরা যে কোন সেকশনের ডকুমেন্ট সেই সেকশন নেম, তারপর হচ্ছে ডকুমেন্টস টাইপ, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার। এখন আমরা যে মাস্টার লিস্টে এন্ট্রি করব সেটা অবশ্যই আপনার সেকশন ওয়াইজ হতে হবে। নরমালি আপনারা জানেন আমাদের গার্মেন্টসের মধ্যে আমাদের সেকশনগুলো কি, কি? মার্চেন্ডাইজিং, কমার্শিয়াল, কাটিং, সুইং, ফিনিশিং, স্টোর। যদি আপনি ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ আলাদা করে ধরেন তাহলে ফেব্রিক স্টোর আলাদা, অ্যাক্সেসরিজ স্টোর আলাদা। তারপরে কমপ্লায়েন্স, টেকনিক্যাল কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্স এর মধ্যে আপনার সোশ্যাল কমপ্লায়েন্স আছে, সিটিপেড আছে, আপনার ফায়ার আছে। এই সবগুলো সেকশন আপনাকে কি করতে হবে? আলাদা করে সেকশন ওয়াইজ করে আপনার ওই সেকশনে কি, কি ডকুমেন্টস এন্ট্রি হয় সবগুলো আপনাকে আগে লিপিবদ্ধ করে একটা মাস্টার লিস্ট করতে হবে। এই মাস্টার লিস্টটা আপনাকে কোম্পানির টপ ম্যানেজমেন্টকৃত বা আপনার ডকুমেন্টস চিফ কন্ট্রোলার এবং ম্যানেজিং ডিরেক্টরের সমন্বয়ে আপনাকে অথরাইজ করে নিতে হবে যে এই মাস্টার লিস্টের বাইরে কোনো ডকুমেন্টস ফ্যাক্টরিতে ইউজ হচ্ছে না। যদি আপনার কোনো ডকুমেন্টস রিভিশন দরকার হয় এই মাস্টার লিস্টে এন্ট্রি করে আপনি শুধুমাত্র ডকুমেন্টস কোডটা বসিয়ে আমরা চিফ ডকুমেন্টস কন্ট্রোল এবং ম্যানেজিং ডিরেক্টরের অথরাইজ নিয়ে আপনি ফ্লোরে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন আসুন আমরা মাস্টার লিস্টটা কিভাবে এন্ট্রি করব? মাস্টার লিস্টের জন্য আমাদের যে ইনফরমেশন দরকার সেটা হচ্ছে ১ম এ সিরিয়াল নাম্বার, ডকুমেন্ট সিরিয়াল নাম্বার, ডকুমেন্ট সেকশন নেম, ডকুমেন্টস ডেসক্রিপশন, ডকুমেন্টস টাইপস, ভার্সন নাম্বার, ডকুমেন্টস আইডি, ইস্যু আইডি, রিটেনশন পিরিয়ড। এখন আসুন সেটা কিভাবে, যেমন আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে সাপোজ 1, এটা কোন সেকশন? ১ম এ মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিং সেকশনের মধ্যে ডকুমেন্টস ডেসক্রিপশন কি? পিপিপি ফাইল, এসআইপি ফাইল, মাস্টার ফাইল ইনক্লুডিং অল টেস্টিং রেজাল্টস। ঠিক আছে? ইনক্লুডিং অল টেস্টিং রেজাল্টস। তাহলে ডকুমেন্টস টাইপস কি? মাস্টার ফাইল। ভার্সন কি? এটা হচ্ছে 01। এটা যদি 2 হতো তাহলে আমরা এখানে লিখতাম ভার্সন 02। ডকুমেন্টস আইডি কি? ফ্যাক্টরি নেম, এমএআর, এফএল 01।
এখন ইস্যু আইডি আপনি এই ডকুমেন্টটা আপনাকে কে ইস্যু দিয়ে দিলে ইস্যু আইডিটা যদি থাকে ওখানে এখানে আপনি এন্ট্রি করবেন। রিটেনশন পিরিয়ড সমস্ত টেস্টিং রেজাল্ট সহ মাস্টার ফাইল, পিভিভি ফাইল, এসএ ফাইল সমস্ত ডকুমেন্টসের রিটেনশন পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। এই রিটেনশন পিরিয়ডটা আপনি কোথায় পাবেন? এটা কিন্তু আপনি ইচ্ছামতো রিটেনশন পিরিয়ড বসালে হবে না। এই রিটেনশন পিরিয়ডটা হচ্ছে অবশ্যই আইএসও অ্যাডভাইস বা প্রেসক্রাইব অনুযায়ী রিটেনশন পিরিয়ড। আপনার আইএসও অনুযায়ী আপনার যে ডকুমেন্টস রিটেনশন পিরিয়ড সেটা আপনাকে ফলো করতে হবে। যা কোনো অবস্থাতে কিন্তু আপনি ইচ্ছামতো কিন্তু রিটেনশন পিরিয়ডটা আপনি বসাতে পারবেন না। এই রিটেনশন পিরিয়ডের জন্য আপনি আমাদের এই ফর্মটা সাজেশন নিতে পারেন। তারপর হচ্ছে মান্থলি শিপমেন্ট ট্র্যাকিং শিট। আপনার টোটাল মান্থলি যে শিপমেন্টটা করেন সেই ট্র্যাকিং শিটটা, এটা কি ডকুমেন্টস টাইপ কি? এটা একটা ফর্ম। তাহলে ভার্সন নাম্বার 1 ডকুমেন্টস আইডি এবং এটার রিটেনশন পিরিয়ড কতদিন? 2 ইয়ার্স। সাপ্লায়ার্স পারফরম্যান্স ইভ্যালুয়েশন ফর্ম। এটা কি? ডকুমেন্টস টাইপসটা কি? ফর্ম। তাহলে ভার্সন নাম্বার 1 ফ্যাক্টরি নেম কি? ডকুমেন্টস আইডি কি হবে? ফ্যাক্টরি নেম মার্চেন্ডাইজিং ফর্ম 03। এটা রিটেনশন পিরিয়ড কতদিন? 2 ইয়ার্স। অ্যাপ্রুভাল স্যাম্পল 5 ইয়ার্স। ভেন্ডর রিসার্টিফিকেশন নোটিস 5 ইয়ার্স। প্রোডাকশন টেস্ট প্ল্যান 5 ইয়ার্স। তাহলে এইভাবে আপনার মার্চেন্ডাইজিং সেকশনের জন্য কোন ডকুমেন্টস কতদিন রিটেনশন করবেন সেই ব্যাপারে আপনারা একটা গাইডলাইন পেলেন। তারপর আসেন স্টোর। স্টোরের মধ্যে এখানে একটু লেখা ছোট হওয়ার কারণে হয়তো ক্লিয়ারলি নাও বুঝতে পারেন, সেই কারণে আপনাদের যদি কারো দরকার হয় আমাদেরকে কমেন্টস করবেন, আমরা প্রোভাইড করব। স্টোর প্রথমে হচ্ছে রিকোজিশন স্লিপ। রিকোজিশন স্লিপগুলো আপনার অবশ্যই আপনার ফর্ম আকারে থাকে। ভার্সন হচ্ছে 1। এখানে রিকোজিশন স্লিপের ফর্ম নাম্বার এবং রিটেনশিপের কতদিন? 1 ইয়ার। তারপর হচ্ছে ব্রোকেন নিডল লগ বুক। বুক যখন হবে তখন এটা কি? ফর্ম। তাহলে ভার্সন হচ্ছে 3। 3 কেন? কারণ এর আগে পূর্ববর্তী আরো 2টা ভার্সনের ছিল। এখন যে ফর্মটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ভার্সন 3 নাম্বার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই আপডেটের মধ্যে যখনই আপনি কোনো রিভাইজ করবেন ডকুমেন্ট তখনই কিন্তু এখানে ভার্সনগুলো চেঞ্জ হয়ে যাবে, ফর্ম নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এই মাস্টার লিস্টটা অবশ্যই আপনাকে কি করতে হবে? রিভিশন আপ টু ডেট করতে হবে। এখন ব্রোকেন অ্যান্ড নিডল লক কতদিনের? 1 ইয়ার। নিডল অ্যাক্সেস রিকোজিশন ফর্ম, এটা হচ্ছে ফর্ম ভার্সন নাম্বার 2। তাহলে এটা হচ্ছে 1 ইয়ার। নিডল স্টক রেকর্ড 1 ইয়ার। ফেব্রিক রেজিস্টার বুক 1 ইয়ার। অ্যাক্সেসরি রেজিস্টার বুক 1 ইয়ার। বিন কার্ড হচ্ছে 1 ইয়ার। ইনভেন্টরি কার্ড 2 ইয়ার্স। ইনভেন্টরি কার্ডস 2 ইয়ার্স কেন? আপনার এটা অবশ্যই আপনার আইডেন্টিফিকেশন, কোন স্টাইল, কোন কালার, সেই কারণে আইডেন্টিফিকেশনের জন্য আইএসও অনুযায়ী বিন কার্ড রাখতে বলা হচ্ছে 1 ইয়ার, কিন্তু ইনভেন্টরি কার্ড রাখতে বলছে 2 ইয়ার্স। আপনার পারচেজ রিকোজিশন হচ্ছে 1 ইয়ার। ডেলিভারি চালান হচ্ছে 1 ইয়ার। তারপর ইস্যু ফর্ম হচ্ছে 1 ইয়ার। ইনভেন্টরি রিপোর্ট, সমস্ত ইনভেন্টরি টাইপস রিপোর্টগুলো আপনাকে 2 ইয়ার্স রাখার জন্য আইএসওতে অ্যাডভাইস করা হয়েছে। সেই কারণে আপনি সমস্ত ইনভেন্টরি রিপোর্টগুলো মিনিমাম 2 ইয়ার্স আপনি রিটেনশন করবেন। নিডল ডিসপ্লে 1 ইয়ার। এখানে আরো অনেক ফর্ম আছে। যদি আপনার টোটাল মাস্টার লিস্টের দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। কারণ সবগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক টাইম লাগবে। জান আমাদের টিউটোরিয়ালের একটা লিমিট থাকে টাইমের। সে কারণে আমরা আপনাদের ওইদিন লিমিটের মধ্যে শেষ করার জন্য আমরা একটু তাড়াহুড়া করি। সবগুলো ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করতে পারি না। একটু শর্টলি আলোচনা করি। সেই ব্যাপারে কারো যদি পূর্ণাঙ্গ টিউটোরিয়ালস দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। তারপর হচ্ছে ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশন। ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশনের মধ্যে যেমন ফেব্রিক সিঙ্কেজ রিপোর্ট, এটা অবশ্য ফর্ম। ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট অবশ্য ফর্ম। এটা হচ্ছে সবগুলো ভার্সন নাম্বার। এখানে দেখুন নন কনফার্ম ফেব্রিক রেকর্ডস, এটাও কিন্তু ভার্সন 2 এবং এটা কতদিন? 2 ইয়ার্স। এখানে মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন 2 ইয়ার্স। ফেব্রিক ওয়েট রিপোর্ট 5 ইয়ার্স। ইন্সপেকশন রিপোর্ট 5 ইয়ার্স। সিঙ্কেজ রিপোর্ট 5 ইয়ার্স। এগুলো 5 ইয়ার্স কেন? এটা কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা 5 ইয়ার্স, 2 ইয়ার্স, 1 ইয়ার, 6 মান্থ এগুলো কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু রিটেনশন পিরিয়ডটা আমরা ডিক্লেয়ার করতে পারবো না। এই রিটেনশন পিরিয়ডটা অবশ্যই আপনাকে আইএসও মেথড অনুযায়ী আপনাকে রিটেনশন পিরিয়ডটা বসাতে হবে। কারণ প্রত্যেকটা কাস্টমার নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট থাকে। আপনাকে ওই কাস্টমারের আপনার রিটেনশন পিরিয়ডটা মিট করার জন্য আপনাকে অবশ্যই আইএসও রিটেনশন পিরিয়ডটা ফলো করা জরুরি। নতুবা আপনার সবগুলো কাস্টমার রিকোয়ারমেন্ট আপনি ফলো করতে পারবেন না। যেমন লাইট বক্স লক রেজিস্টার 2 ইয়ার্স। শেড অ্যানালাইসিস রিপোর্ট 5 ইয়ার্স। বারকোড স্ক্যান রিপোর্ট 5 ইয়ার্স। অল টেস্টিং রিলেটেড রিপোর্ট কিন্তু 5 ইয়ার্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন সমস্ত টেস্টিং রিলেটেড রিপোর্টগুলো 5 ইয়ার্স। ইনভেন্টরি রেকর্ডগুলো 2 ইয়ার্স, বাকি রিপোর্টগুলো 1 ইয়ার। এবার আসুন কাটিং সেকশনে। কাটিং সেকশনে কি ধরনের রিপোর্ট থাকে? যেমন স্প্রেইং রিপোর্ট, কাটিং নাম্বার শিট, ফিউ সাইজ কাটিং ডিটেলস, ফিউ সাইজ ওয়াইজ ইনপুট ডিটেলস, কাটিং রিপোর্ট, ফ্রিজিং মেশিন টেস্ট রিপোর্ট, নন কনফর্মিং মেটেরিয়ালস, লাইন ওয়াইজ ডেইলি ইনপুট রেজিস্টার, ফিউ বা সাইজ ওয়াইজ কাটিং প্ল্যান এন্ড কনজাম্পশন। এখানে যেমন এটা রেজিস্টার,
এটা রেজিস্টার হওয়াতেই আপনাকে ডকুমেন্টস টাইপটা কি হয়েছে আর ইজি। এখানে কিন্তু আমরা ডকুমেন্ট ৩ ধরনের ডকুমেন্ট দেখতে পাচ্ছেন হয়তো। একটা হচ্ছে FORM মানে ফর্ম যদি থাকে সেটা হচ্ছে ফর্ম, যদি রেজিস্টার হয় রেজিস্টার, আর যদি অন্য কোনো থাকে ডকুমেন্টস থাকে তাহলে আপনি ওই ডকুমেন্টের কোডটা দেখতে পারবেন। তাহলে আপনার স্পেলিং রিপোর্ট কাটিং সেকশনের মধ্যে এটা হচ্ছে ডকুমেন্টস টাইপসটা কি হবে? ফর্ম হবে, ভার্সন হচ্ছে 1, ডকুমেন্টস আইডি, ফ্যাক্টরি নেম, কাটিং নাম্বার, ফর্ম 01। কদিন রাখতে হবে? 1 ইয়ার। কাটিং নাম্বার শিট 1 ইয়ার। ফিউ সাইজ ওয়াইজ কাটিং ডিটেলস 1 ইয়ার। ফিউ সাইজ ওয়াইজ ফিউ ইনপুট ডিটেলস 1 ইয়ার। এখানে একটা নন কনফার্মিং মেটেরিয়ালস আছে যেটা ফর্ম আকারে আপনাকে কতদিন রাখতে হবে? 2 ইয়ার্স। ফিউজিং মেশিন টেস্টিং রিপোর্ট কত ইয়ার্স? 5 ইয়ার্স। জিনিস সমস্ত টেস্ট রিলেটেড রিপোর্টগুলো আপনাকে কতদিন রাখতে হচ্ছে? 5 ইয়ার্স। নন কনফার্মিং 2 ইয়ার্স, ইনভেন্টরি 2 ইয়ার্স, বাকিগুলো 1 ইয়ার। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে কাটিং কিউসি, কাটিং কিউসির মধ্যে কিউসি অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেহেতু সেহেতু 1 ইয়ার। স্প্রিং কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট 1 ইয়ার। 100% কাটিং ইন্সপেকশন রিপোর্ট ফর্ম, কাটিং স্পেয়ার পার্টস রেজিস্টার, শার্প টুলস কন্ট্রোল রেজিস্টার, ফেব্রিক রিল্যাক্সেশন ফর্ম, মাস্টার ইন্সপেকশন রিপোর্ট বা সরি মার্কার ইন্সপেকশন রিপোর্ট ফর্ম, কাটিং কোয়ালিটি রিপোর্ট ফর্ম, কাটিং রেজিস্টার 1, কাটিং মেশিন এন্ড হ্যান্ড গ্লোভস রেজিস্টার, রিজেক্ট পার্টস রেজিস্টার 1 ইয়ার। তাহলে এখানে কিন্তু আপনি যেটা কোন ডকুমেন্টসগুলো মেইনটেইন করবেন ওই সেকশনে, এগুলো কি রেজিস্টার আকারে মেইনটেইন করছেন, নাকি ফর্ম আকারে মেইনটেইন করছেন, নাকি ফাইল আকারে মেইনটেইন করছেন, সেইটা কিন্তু আপনাকে এখানে ক্লিয়ারলি ডকুমেন্টস টাইপের মধ্যে আপনাকে মেনশন করে দিতে হবে। এবং ভার্সন নাম্বারটা ক্লিয়ারলি এখানে মেনশন করতে হবে এবং কোন ভার্সনের ডকুমেন্টসটা বর্তমানে ফ্লোরে ইউজ হচ্ছে সেটা মেনশন করতে হবে। ওই ডকুমেন্টসের সিরিয়াল নাম্বার এবং রিটেনশন পিরিয়ডটা আপনাকে ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে। তারপর হচ্ছে সুইং সেকশনে কি ডকুমেন্টস আমরা মেনটেন করছি? ইনপুট আউটপুট রেজিস্টার, ফ্ল্যাগিং রেকর্ডস, লাইন ওয়াইজ প্রোডাকশন রেজিস্টার, ডেইলি রিজেক্ট রিপোর্ট, আওয়ারলি প্রোডাকশন রিপোর্ট, শার্প টুলস কন্ট্রোল রেকর্ডস। সবচেয়ে বেশি ডকুমেন্ট মেনটেন করা হয় সুইং কোয়ালিটি সেকশনে। সুইং কোয়ালিটি সেকশনে কি ডকুমেন্ট মেনটেন করা হচ্ছে? মেজারমেন্ট স্পেকশিট, কোয়ালিটি মেজারমেন্ট চেকিং রিপোর্ট, প্রি প্রোডাকশন মিডিয়া রিপোর্ট, ফার্স্ট পিস বাল্ক প্রোডাকশন রিভিউ উইথ স্যাম্পল, ফাইল রান, ইনলাইন প্রসেস কোয়ালিটি রিপোর্টস অ্যান্ড ইনলাইন কোয়ালিটি রেকর্ডস, ট্রাফিক লাইট সিস্টেম কাটিং ট্রাফিক লাইট সিস্টেম রিপোর্ট, লট পাস। লট পাসে দেখুন এটা ভার্সন নাম্বার 3। কেন ভার্সন নাম্বার 3 হলো সেটা আশা করি আপনারা বুঝছেন। কদিন রাখতে হবে? 5 ইয়ার্স। তারপর হচ্ছে ডেইলি ইনলাইন গোলস, কোয়ালিটি মিটিং এন্ড ক্যাপ, ডেইলি উইকলি কোয়ালিটি ডিফেক্টস অ্যানালাইসিস গোল, উইকলি ডিফেক্ট অ্যানালাইসিস, উইকলি কোয়ালিটি গোলস মিটিং অ্যাটেন্ডেন্স শিট, মেশিন সেটিং রিপোর্ট, স্টেজ মনিটরিং রেকর্ডস, প্রোডাকশন স্টপ রিপোর্ট ডিউ টু কোয়ালিটি নন কনফর্মিটি, উইকলি কোয়ালিটি গোলস, ডিফেক্ট ক্লাসিফিকেশন, স্টাইল আপ চেকলিস্ট, ডেইলি মেশিন চেকলিস্ট, প্রসেস মকআপ। তাহলে আপনারা এখানে সুইং সেকশনে আমাদের যে সমস্ত কোয়ালিটি ডিপার্টমেন্টের মধ্যে যত ধরনের ডকুমেন্টস থাকবে সবগুলো ডকুমেন্টস আপনাকে মাস্টার লিস্টে এন্ট্রি করে ইউজ করবেন। কোনো অবস্থাতে এই মাস্টার লিস্টের বাইরে কোনো ডকুমেন্ট যেন ফ্লোরে না থাকে সেই ব্যাপারে আপনাকে মেকশিওর থাকতে হবে। তারপর হয় ফিনিশিং সেকশন, ডেইলি থ্রেড কাটিং, ডেইলি আফটার লট আসিং, তারপর হয় ডেইলি লাইন রিপোর্টিং, ডেইলি রিজেক্ট রিপোর্ট, ডেইলি বাট ট্যাগ, ডেইলি আয়রন সেকশন, ডেইলি বাটন অ্যাটাচিং, ডেইলি পলি রিপোর্ট, ডেইলি ফিনিশিং রেকর্ড, আওয়ারলি প্রোডাকশন রিপোর্ট, শার্প টুলস কন্ট্রোল, ডেইলি স্পট রিমুভিং, বাটন রেজিস্টার ব্রোকেন অর্থাৎ ব্রোকেন বাটন রেজিস্টার, ফ্যাক্টরি কোয়ালিটি অডিট রিপোর্ট। আজ কুইসি সেকশন থাকবে ফ্যাক্টরি কোয়ালিটি অডিট রিপোর্ট, বাটন বা স্ন্যাপ বাটন ফুল টেস্ট রিপোর্ট, প্রি ফাইনাল বা ফাইনাল ম্যানুয়াল রিয়েক্টর স্ক্যানিং, নিউরাল রিয়েক্টর ক্যালিব্রেশন, ডেইলি অ্যাসপেক্ট ডিফেক্ট, তারপর হচ্ছে টালি, তারপর হচ্ছে প্রসেস সেকেন্ড, ডেইলি ওয়াশ চেক, আওয়ারলি লট অডিট, ইনসার্ট প্রসেস সেকেন্ড রেকর্ড, উইকলি অর্ডার্স ট্রেন্ড অ্যানালাইসিস, ফিনিশিং এক্সেসরিজ অ্যাকুরেসি চেক। এ হচ্ছে আমাদের ফিনিশিং সেকশন, এ হচ্ছে আমাদের ফিনিশিং কোয়ালিটি সেকশনের রিপোর্ট। কোন ডকুমেন্টস আপনি কতদিন রাখতে পারবেন। তারপর হচ্ছে মেনটেন্স সেকশন, আপনি কি ডকুমেন্ট মেনটেন করেন? মেশিন স্টক রেজিস্টার, মেশিন সার্ভিসিং রেজিস্টার, মেশিন সার্ভিসিং কার্ড, ডেইলি মেশিন চেকলিস্ট, মান্থলি মেশিন সার্ভিসিং শিডিউল, ফোল্ডার অ্যান্ড টুলস রেজিস্টার, মেশিন আপনার রেন্ট যদি থাকে সেই রেন্টের মেশিনের অ্যাপ্রুভাল এবং মেশিন ট্রান্সফার ফর্ম। ডকুমেন্টস কন্ট্রোলের মধ্যে এখন কি ডকুমেন্টস আপনাকে মেনটেন করতে হবে? ডকুমেন্টস কন্ট্রোলের মধ্যে ডকুমেন্টস ডিস্ট্রাকশন ফর্ম, ডকুমেন্টস রিসিভিং কনফার্মেশন, ডকুমেন্টস চেকলিস্ট, ডকুমেন্টস কন্ট্রোল রেজিস্টার। ট্রেনিং এর মধ্যে ওভারঅল ট্রেনিং রেকর্ডস, কোয়ালিটি ট্রেনিং রেকর্ডস, মেইনটেন্যান্স ট্রেনিং রেকর্ডস, কারেক্টিভ অ্যাকশন এবং রেভিনিউ অ্যাকশন যদি থাকে সেই ফরম্যাট, সিএনসিএম অল সেকশনে সিএনসিএম রেকর্ডস, ল্যাপটপ যদি থাকে ল্যাপটপের জন্য আপনি যে রেজিস্টারটা মেনটেন করেন সেই রেজিস্টার। তারপর সোয়াস কার্ড, টিমস কার্ড, ফেব্রিশেট কার্ড, প্রসেস মকআপ, আপনি ফ্লোরের মধ্যে টিএলসি এর মধ্যে এবং অথবা সেকশন আপনার মেশিন ওয়াইজ যে প্রসেস মকআপ ইউজ করেন সেই প্রসেস মকআপ, স্যাম্পল ডিস্ট্রিবিউশন রেজিস্টার, প্যাটার্ন এন্ড মার্কিং ডিস্ট্রিবিউশন রেজিস্টার, ফার্স্ট ফিট অ্যান্ড সেকেন্ড ফিট অ্যাপ্রুভাল রিপোর্ট। তাহলে এখন দেখুন
মোটামুটি আপনার ফ্যাক্টরির মধ্যে যত ধরনের ডকুমেন্টস আপনারা ইউজ করেন সবগুলো কিন্তু এই মাস্টার লিস্টে চলে এসেছে। এর বাইরে যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনারা এন্ট্রি করে নিবেন এবং আপনাদের কি কিন্তু আমি বারবার বলছি সেটা হচ্ছে আপনাদেরকে মেক শিওর থাকতে হবে কোনো অবস্থাতেই এই ডকুমেন্টস মাস্টার লিস্টের বাইরে কোনো ডকুমেন্টস যেন ফ্লোরের মধ্যে না থাকে সেই ব্যাপারে আপনাকে অবশ্যই মেক শিওর থাকতে হবে এবং পূর্ববর্তী বা ওল্ড ভার্সনকৃত ডকুমেন্ট সবগুলো আপনাকে অবসলিউট করে ডিক্লেয়ার করে ডকুমেন্টস কন্ট্রোল রুমে নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতে ডকুমেন্টস কন্ট্রোল রুমের বাইরে কোনো অবসলিউট ডকুমেন্ট যেন ফ্লোরে না থাকে। তারপর হচ্ছে মিটিং মিনিটস এটা একটা ফর্ম আকার থাকে 1 ইয়ার রাখতে হবে। লিস্ট হচ্ছে অ্যাপ্রুভাল সাপ্লায়ার লিস্ট, সাবকন্ট্রাক্ট লিস্ট, পিভিপি চেক লিস্ট, পিভি ফাইল চেক লিস্ট। যত ধরনের চেক লিস্ট থাকবে সবগুলো আপনার লিস্টের মধ্যে আসবে। এটা ফর্মকৃত সেই কারণে ফর্ম এফওআরএফ এবং কতদিন রাখতে হবে? মিনিমাম 1 ইয়ার রাখতে হবে। মান্থলি মাস্টার প্ল্যান, স্টেপ ওয়াইজ প্ল্যান আপনি কতদিন রাখবেন? 5 ইয়ার্স। প্ল্যানগুলো সবগুলো কিন্তু টেস্টিং এর মতো 5 ইয়ার্স রাখতে হবে। যেহেতু এটা পিভি ফাইলের ডকুমেন্ট সেই কারণে আপনাকে কতদিন রাখবেন? 5 ইয়ার্স। লেআউট, মেশিন লেআউট, সুইং মেশিন লেআউট সবগুলো লেআউটগুলো কতদিন? 5 ইয়ার্স। এখন বর্তমানে আমরা যে ভার্সনটা ইউজ করি সেটা কত নাম্বার ভার্সন? 2 সেই কারণে এখানে ভার্সন 2। তারপর হচ্ছে আপনার ওয়াশিং এর মধ্যে কি, কি আছে? ফ্লোর ওয়াশ, গার্মেন্ট ডিসিপ্লিন রেজিস্টার এটা রেজিস্টার আছে 1 ইয়ার। দ্য গার্মেন্টস হ্যান্ডলিং রিপোর্ট সেটা হচ্ছে 1 ইয়ার। এ হচ্ছে আমাদের টোটাল ডকুমেন্টস চেক লিস্ট। এই ডকুমেন্টস চেক লিস্টের বাইরে কোনো অবস্থায় কোনো ডকুমেন্ট যেন ফ্লোরের মধ্যে না থাকে এবং আপনার যখন ডিসপোজিশনটা আপনি কিভাবে করবেন? যখন আপনার রিটেনশন পিরিয়ডটা শেষ হবে ওই ডকুমেন্টসের আপনাকে কোম্পানির লোকাল ল অনুযায়ী এবং ওই দেশের লোকাল ল অনুযায়ী, এনভায়রনমেন্টাল ল অনুযায়ী এবং আপনার রিসাইক্লিং এর জন্য আপনি গুডস হ্যান্ডওভার করে আপনি রিসাইক্লিং করতে পারেন বা ডিসপোজ করতে পারেন। সবগুলো রিসাইক্লিং এর বা সবগুলো ডিসপোজের কিন্তু আপনাকে রেকর্ডটা মেইনটেইন করতে হবে। সেটা কোন ডকুমেন্টস এর এগেইনস্ট এ আপনি ডিসপোজ করলেন, কয় তারিখ কতদিন রিটেনশন রেখেছিলেন, কয় তারিখ ডিসপোজ করেছিলেন, কিভাবে ডিসপোজ করেছিলেন। এই ডকুমেন্টস ডিস্ট্রাকশন ফর্মে সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাকে এই ডিসপোজিশনটা আপনাকে করতে হবে। ঠিক আছে? আশা করি আপনারা পূর্ণাঙ্গ ডকুমেন্টস, ডাটা এবং স্যাম্পল কন্ট্রোল নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পেলেন। কিভাবে ডকুমেন্টসটা ফ্যাক্টরির মধ্যে কন্ট্রোল করবেন, কিভাবে ডিস্ট্রিবিউট করবেন, কিভাবে রিভিশন করবেন এবং কিভাবে অবসলিউট করবেন এবং আপনার টোটাল ডকুমেন্টসের মাস্টার লিস্টটা কিরকম হবে সেই ব্যাপারে আশা করি আপনারা একটা পূর্ণাঙ্গ এখন ধারণা পেলেন। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা সবসময় আপনাদের সব ধরনের হেল্প করার জন্য রেডি আছি। আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।